শুরু করছি বাংলা বলছি। সবকিছু ঠিকঠাক থাকলে আর মাত্র কয়েক মাস তারপরই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই সমস্ত স্টেক হোল্ডাররা তাদের নিজেদের মতো করে ঘুঁটি সাজাচ্ছে। বলা যেতেই পারে যে বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়া আর শুধুমাত্র সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই একাধিক ইস্যুকে সামনে এনে রাজনীতিতে শান দিচ্ছেন শাসক বিরোধী দুপক্ষই। আর এরই মধ্যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 14 বছরের রাজ্য সরকার তার রিপোর্ট কার্ড পেশ করলেন, যেখানে কর্মসংস্থান থেকে শুরু করে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত বিষয়কে তিনি হাইলাইট করেছেন। অন্যদিকে খুব প্রত্যাশিতভাবেই এই উন্নয়নের রিপোর্ট কার্ডকে নিশানা করতে ছাড়েনি বিরোধীরা। এসব নিয়ে আলোচনা করব আজকের বাংলা বলছেতে। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূলের পক্ষ থেকে কৃষাণু মিত্র, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, বিজেপির পক্ষ থেকে জয় মল্লিক এবং বামপন্থী অধ্যাপক কেশব ভট্টাচার্য। আমি আলোচনায় আসার আগে একবার চোখ রাখবো প্রতিবেদনে। বাংলায় ২৬শে বিধানসভা ভোট যখন প্রায় কড়া নাড়তে চলেছে, তখন রাজ্যে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খতিয়ান না বলে এটাকে তিনি লক্ষ্মীর পাঁচালীর মতো উন্নয়নের পাঁচালী বলতে চেয়েছেন। কেন্দ্র যখন বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে, তখন রাজ্যকে কিভাবে তিনি এগিয়ে নিয়ে চলেছেন সেই তথ্যই এদিন নবান্নে পেশ করেন তিনি। কেন্দ্র যাতে রাজ্যের ন্যায্য টাকা আটকে না রাখে তার জন্য আর্জিও জানিয়েছেন। গ্রামীণ রাস্তা তৈরিতে আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। আবাস যোজনায় আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। নারেগায় আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। কি বলবো বলুন? আমরা তো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত 1,87,000 কোটি টাকার বেশি পাই। আমাদের টাকাটা এখনো দিচ্ছে না। আশা করব তারা দেবেন। কবে আর দেবেন? ইলেকশন তো এসে যাচ্ছে। মমতা বলেন, রাজ্যে তাঁর জমানায় কৃষক বন্ধু প্রকল্পে 1,60,00,000 কৃষক উপকৃত হয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন 2,21,00,000, স্বাস্থ্যসাথী 2,45,00,000, 1 কোটি কন্যাশ্রীর পাশাপাশি রূপশ্রী প্রকল্পে বিয়ের জন্য সাহায্য পেয়েছেন 22 লক্ষ। রাজ্যে 22 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে দেশের মধ্যে বাংলা মডেল তৈরি করেছে বলে দাবি করেন তিনি। বাংলা এখন সারা ভারতবর্ষের মডেল। আনন্দধারা সেলফ হেল্প গ্রুপ আমরা সারা ভারতবর্ষের মডেল। আমরা 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি। মমতা বলেন, তাঁর আমলে রাজ্য জুড়ে 60,000 কিলোমিটার পাকা রাস্তা তৈরি হয়েছে। বাড়ি করে দেওয়া হয়েছে 67,69,000 জনের। 2023 পর্যন্ত দারিদ্র সীমার বাইরে নিয়ে যাওয়া হয়েছে 1,72,00,000 মানুষকে। 2013 থেকে 2023 সালের মধ্যেই আমরা 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি। 14 বছরে এই ওপরে নিয়ে এসেছি। যেটা দারিদ্র সীমার নিচে ছিল ওপরে নিয়ে এসেছি। মুখ্যমন্ত্রীর দাবিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এটা আইপ্যাকের চিত্রনাট্য, এতে কি কি আছে আমি আজকে বলে দিলাম। কাল থেকে তৃণমূলের নতুন একটা ক্যাম্পেইনিং আজকে লঞ্চ হয়ে গেছে। পাঁচালী, উন্নয়নের পাঁচালী, ঢপের পাঁচালী, হতশ্রী পাঁচালী, জলাঞ্জলির পাঁচালী। মুখ্যমন্ত্রী কি করতে পেরেছেন, কি করতে পারেননি, সেটা মানুষের জানা। মুখ্যমন্ত্রী যে রিপোর্ট কার্ডই পেশ করুন না কেন, মানুষের রিপোর্ট কার্ড তৈরি করে নিয়েছেন যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। সামনেই গঙ্গাসাগর মেলা, সেদিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী জানান, গঙ্গাসাগর সেতু তৈরির জন্য রাজ্য 1700 কোটি টাকা বরাদ্দ করেছে। সারা দেশের তুলনাতেই উন্নয়নে এগিয়ে রয়েছে বাংলা। 12টি রাজ্যে পশ্চিমবঙ্গ থেকে ডিম যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। কলকাতা টিভি। আমি কৃষাণুর কাছে আসি। কৃষাণু, আজকে আমরা দেখলাম যে এই উন্নয়নের পাঁচালী এই রিপোর্ট কার্ড, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পেশ করলেন। আমি জানি না ঢপ শব্দটা সেটা পার্লামেন্টারি কিনা, আমি জাস্ট কোট করছি ভার্বাটিম, যে ঢপের পাঁচালী, জলাঞ্জলির পাঁচালী, হতশ্রীর পাঁচালী বলে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে মানুষের রিপোর্ট কার্ড মানুষ তৈরি করে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের রিপোর্ট কার্ড প্রকাশ করছেন, কিন্তু মানুষের রিপোর্ট কার্ড মানুষ স্থির করে নিয়েছেন এবং 26-এর নির্বাচন সেটা তৃণমূলের বিসর্জন। নিজেরা তো একটা স্লোগানও তৈরি করতে পারেননি। আমাদের 2024-এর যে লোকসভা নির্বাচনের যে, ঠিক আছে, বাংলা বিরোধীদের বিসর্জন, তাই তো? বাংলা বিরোধীদের বিসর্জন আমাদের স্লোগান, দিল্লির জমিদারদের বিসর্জন আমাদের স্লোগান।
তো আগে ওনারা বাংলা সংস্কৃতিটা, বাংলার কৃষ্টি, বাংলার এই যে ঐতিহ্য এবং বাংলার যে চেতনা, সেটাকে আগে রপ্ত কিন্তু করুন, তারপরে ওনারা কোট লড়বেন। করলাম কৃষাণু, শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারী দুজনেই বাংলার ভূমিপুত্র এবং তাদের নিশ্চয়ই বাংলার কৃষ্টি সংস্কৃতি আলাদা করে জানতে হবে না, শিখতে তাহলে হবে করছেন না। না কেন? নিজেরা একটা স্লোগান লিখতে পারলেন না কেন? যদি বাংলার ভূমিপুত্র হন, বাংলা যদি ওনাদের মাতৃভাষা হয়, তাহলে যখন বাঙালিদের বিভিন্ন রাজ্যতে আক্রমণের সম্মুখীন হচ্ছিলেন তখন প্রতিবাদ করলেন না কেন? যখন বাংলাদেশে বাঙালি আক্রান্ত হচ্ছিল, ওখানকার মাইনরিটি বাঙালি, তখন ওনারা দিল্লি সরকারকে কাঠগড়া না দাঁড়িয়ে এখানে তাকে ডিফেন্স করলেন কেন? আমরা তো এইগুলো জানতে চাই। বাঙালিটা অনুভূতিতে বাঙালি নন। তাহলে যখন সিএএ আইনটা লেখা হচ্ছিল, তাহলে বাংলার প্রতিনিধিত্ব থাকতো, যে কিভাবে বাংলার যারা নমশূদ্র, মতুয়া, যারা প্রান্তিক এবং যারা উদ্বাস্তু মানুষ, তাদের কথা ভেবে আইনটা প্রণয়ন হতো। সেটা হয়নি। পাকিস্তান থেকে লোকজনের হয়েছে, আফগানিস্তান থেকে হয়েছে, যাদের আদনান স্বামী নাগরিকত্ব পেয়েছে। আজকে এতগুলো কাম করে বিজেপি সংখ্যা বলতে পারছে না যে কতজন উদ্বাস্তু বাঙালিকে তারা নাগরিকত্ব দিতে সক্ষম হয়েছে, লাখে লাখে তাদেরই পরিসংখ্যান। আমি আবার রিপোর্ট কার্ডের প্রসঙ্গে আসি। তোমরা কি কনভিন্স যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কার্ড সেটাই মানুষের রিপোর্ট কার্ড? শোনো, আমাদের তো একটা মাত্র রাজ্য, বিজেপির তো এতগুলো রাজ্য আছে। একটু রিপোর্ট কার্ডটা তুলে ধরুক না, যে তারা 5 বছরে কোন রাজ্যতে 10 বছর, 20 বছর, 25 বছরও আছে। তো তারা রিপোর্ট কার্ড তুলে ধরুন যে কত মানুষকে দারিদ্র সীমার থেকে উপরে তুলতে পেরেছে। আজকে বাংলাকে কেন প্রথম পদক দিতে হচ্ছে? সে মানরেগা হোক, 100 দিনের কাজ হোক, রাস্তা হোক, আবাস হোক, কেন দিতে হচ্ছে? যে তাদের যদি থাকে, আজকে এনসিআরবি ক্রাইম ব্যুরোর ডেটাটাও তারা বাংলায় 1 নম্বর। আজকে বাংলার উন্নয়নের এমন যে বিজেপির প্রচার চিত্রতে আজকে কখনো মা উড়ালপুর, কখনো বাংলার রাস্তা, কখনো বাংলার আবাস তুলে ধরতে হচ্ছে। ইন্টারেস্টিং পয়েন্ট। এক সেকেন্ড, আমি তোমার বক্তব্য থেকেই আমি জয়ের কাছে যাই। জয়, যেটা কৃষাণুরা বলছে, প্রথমত হচ্ছে যে তোমাদের কেন্দ্রীয় সরকারেরই একাধিক স্বীকৃতির কথা তুলে ধরে কৃষাণুদের বক্তব্য যে এই সমস্ত শিরোপাগুলো সেগুলো তো অন্য কেউ দেয়নি, সেগুলো তো কেন্দ্রীয় সরকারের দ্বারাই স্বীকৃতি পেয়েছে এই রাজ্য বিভিন্ন ক্ষেত্রে। নাম্বার 1। নাম্বার 2, যে এটা তো দেখা গেছে যে ইউপি সরকার, যেখানে ডাবল ইঞ্জিন সরকার, সে ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনে আমাদের মা উড়ালপুলের ছবি সেটা শোভা পাচ্ছে। এরকম একাধিক ঘটনা তো ঘটেছে। আচ্ছা, প্রথম বলি, মাননীয় মুখ্যমন্ত্রীর এখন একটা ভার্সন শুনলাম। তৃণমূলের প্রত্যেক নেতারাই তারা টেলিভিশনে এবং বিভিন্ন মঞ্চে বলে থাকে কি না, কেন্দ্র সরকার নাকি টাকা আটকে রেখেছে, যার জন্য নাকি সাধারণ মানুষের উন্নয়ন করা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের আজকেও বলেছেন। হ্যাঁ, আমি ওই জন্য একটু কোট করছি, জাস্ট রিলেট করছি। পয়েন্ট হচ্ছে, আমার প্রশ্ন, একটু আগেই তুমি বললে যে কেন্দ্র সরকার স্বীকৃতি দিচ্ছে, তার মানে এটা প্রুভড যে যেখানে কাজ করছে সেটা অন্য কোনো দল হোক, বিজেপি ছাড়া যে কোনো দল হোক, তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু আবাসের টাকা, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি জয়, আবাসের টাকা যে আটকানো হয়েছিল এবং তৃণমূলের দীর্ঘ আন্দোলন, শুধু তাই না, শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হয়ে আদালত নির্দেশ দিয়েছে সেই টাকা রিলিজ করার জন্য। আসছি, এক হচ্ছে যে কোনো সেন্ট্রাল ফান্ড যখন আসে, সেইটা রাজ্য সরকারের কোষাগারে যখন আসে, তারপরে একটা ইউসি বলে বিষয় আছে, দ্যাট ইজ ইউটিলাইজেশন সার্টিফিকেট। এই ইউটিলাইজেশন সার্টিফিকেটের গোদা বাংলায় যদি মানে বলতে চাই, সেটা হচ্ছে তোমাকে টাকা দেওয়া হয়েছে, সেই টাকার খরচা এবং তার খতিয়ানটা তুমি দাও। ফর এক্সাম্পল, যদি ধরে নিই 1000 কোটি টাকা দেওয়ার কথা, 200 কোটি টাকা দেওয়া হয়েছে, আমি পরের 200 কোটি টাকার ইনস্টলমেন্ট তখনই দেবো যখন তুমি আগের 200 কোটি টাকার খতিয়ান বা হিসাবটা দেবে। কিন্তু যখন কেন্দ্র সরকারের মন্ত্রী বিভিন্ন সময় আপনারাই প্রেস কনফারেন্সে দেখিয়েছেন, তারা বলছে যে আমরা যখন ইউসি চাইছি, মানে ইউটিলাইজেশন সার্টিফিকেট চাইছি, রাজ্য সরকার দিতে পারছে না। এবং বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন আসছে যে কেন্দ্র সরকারের দেওয়া টাকা যে প্রকল্পে লাগানোর কথা, সেই প্রকল্পে না লাগিয়ে বিভিন্ন জায়গায় খেলা মেলা এই করে তারা 9-6 করছে টাকা, যার জন্য সেকেন্ড ইনস্টলমেন্ট বাতিল করা হলো। এবং তার জন্য লিখিত রাজ্য সরকারকে জানানো হয়েছে যে আপনারা এই আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিন, এটা এক। দ্বিতীয়, ইউটিলাইজেশন সার্টিফিকেটটা জমা দিয়ে সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা নিয়ে যান। কিন্তু সেই দিকে, সেই পথে কিন্তু হাঁটলেন না। আমি আসবো, আমি এক সেকেন্ড আসবো কৃষণ, আমি আসবো তোমার কাছে, আমি এক এক করে বাকিদের কাছে যাই। আমি কেশব বাবুর কাছে আসি। কেশব বাবু, আমি যদি দেখি যে 15 বছরের কিছু কম সময় আগে, অর্থাৎ 2011-র
মেতে, তখন বামফ্রন্টের যে 34 বছরের সরকার, সে 34 বছরের সরকারের পতন ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরকার গঠন করেন। আর আজকে আমরা দেখছি যে যখন 2026-এর বিধানসভা নির্বাচনে যেতে চলেছে রাজ্য, সেই সময় দাঁড়িয়ে তৃণমূল 3বারের মেয়াদ তাদের পূর্ণ করতে চলেছে সরকারে, নাম্বার 1। নাম্বার 2, 2016 এবং 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল যদি দেখি, যে সেখানে অ্যান্টি ইনকামবেন্সি কাজ করেনি, সেখানে আমরা দেখেছি যে নাম্বার বাড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুনর্নির্বাচিত হয়েছেন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আর কয়েক মাসের মধ্যেই নির্বাচনে যাচ্ছেন তিনি, যখন তিনি উন্নয়নের যে খতিয়ান, যে উন্নয়নের পাঁচালী, যে রিপোর্ট কার্ড, সেটা তিনি প্রকাশ করলেন। এই রিপোর্ট কার্ডকে আপনারা কিভাবে দেখছেন? না, রিপোর্ট কার্ডের যে জায়গাগুলো শুনছিলাম, আমি যেগুলো শুনলাম, বহু নতুন জব অপরচুনিটির কথা, জব তৈরি হয়েছে, সংখ্যা প্রায় 2 কোটি এরকম একটা মেনশন করা হলো। 2 কোটি কর্মসংস্থান, 2 কোটি কর্মসংস্থান হয়েছে এবং সারা দেশের তুলনায় বাংলায় উন্নয়ন হয়েছে 40% বেশি। এখন অন্য সেক্টর যদি বাদ দিই, আমি যে সেক্টরে দীর্ঘদিন যুক্ত ছিলাম, শিক্ষা জগতে, আমি বলবো একটু খোঁজ নিয়ে দেখবেন তো সারা রাজ্য জুড়ে কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক এবং শিক্ষাকর্মীর সংখ্যা কত শতাংশ খালি আছে এবং কতদিন ধরে তার রিক্রুটমেন্ট হচ্ছে না। নিশ্চিত নতুন কিছু বিশ্ববিদ্যালয় হয়েছে, কলেজ হয়েছে, কিন্তু একটা বাড়ি তৈরি করে দেওয়াটাই বিশ্ববিদ্যালয় বা কলেজের জন্য যথেষ্ট না। সেখানে কি রিক্রুটমেন্ট হচ্ছে? যে জায়গাগুলো আছে সেখানে রিক্রুটমেন্ট হচ্ছে, প্রতিষ্ঠিত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক দিন ধরে চলছে, সেখানে যা রিটায়ারমেন্ট হচ্ছে তারপরে তো সেখানে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। হ্যাঁ, কিছু অসংগঠিত ক্ষেত্রে, গ্রিন পুলিশ বলুন বা ইত্যাদি ক্ষেত্রে রিক্রুটমেন্ট নিশ্চয়ই হচ্ছে, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমার যে জায়গাগুলো প্রতিষ্ঠিত জায়গা, যেটা একটা স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচার তো ভেঙে পড়ছে অলমোস্ট। ফলে এই সমস্ত ক্লেম সবটাই সঠিক এটা মেনে নেওয়াটা খুব মুশকিল। আমি যতদূর জানি, ভুল হলে সংশোধন করে দেবেন, মেডিকেল প্রফেশনে ডাক্তারবাবুদের এখন রিটায়ারমেন্টের এজ হচ্ছে 70 বছর, আমি যতদূর জানি। এটা আমি যতদূর শুনেছি, একটু খোঁজ নেবেন। এটার কারণ অন্য কিছু না, যে নতুন রিক্রুটমেন্ট নেই বলে যারা রয়েছেন তাদের যতদিন রাখা যায়। এভাবে করলে কিন্তু আমি কিছু জায়গায় কিছু লোকের বেনিফিট আপনি আমি যদিও স্বাস্থ্যক্ষেত্রের এই বিষয়টা সম্পর্কে নিশ্চিত কেউই হতে পারছেন না বলে আমি এটার মধ্যে ঢুকছি না, বাট আপনি বাকি যে ক্ষেত্রগুলো বলেন সেগুলোর বাইরেও তো একটা, যদি ইন্ডাস্ট্রির কথা বলি, এমএসএমইর কথা, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ক্ষেত্রে সরকার তাদের সেটাকে শোকেস করছে। না, শোকেস করতে পারেন, কিন্তু আপনি একটু খোঁজ নিয়ে দেখুন তো যে আমাদের রাজ্যে শিক্ষিত যুবক যুবতীরা পড়াশোনা শেষ করে, বিশেষ করে টেকনিক্যাল এডুকেশনের পরে, কত পার্সেন্ট আমাদের রাজ্যে থাকছে আর কত পার্সেন্ট চাকরি করার জন্য অন্য রাজ্যে। কেশববাবু, একদমই আমরাও যদি আমাদের চারপাশে দেখি, আমাদের পরিচিত আত্মীয় পরিজন, তাদের মধ্যে আমরা দেখব যে যত এই যে তরুণ প্রজন্মের যারা, তাদের বাইরে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। কিন্তু পয়েন্ট হচ্ছে যে সেটা কি শুধুমাত্র এই সরকারকে আপনি তার জন্য দায়ী করবেন, নাকি এই রাজ্যে মানে যদি আত্মসমীক্ষণের আসপেক্টে দেখি, এক সেকেন্ড কেশববাবু প্লিজ আমাকে শেষ করতে দিন, যে দীর্ঘদিন ধরে এই রাজ্যে শিল্প নিয়ে, এমনকি বাম জমানাতেও যে ট্রেড ইউনিয়নের যে দাপাদাপি ছিল, যে একের পর এক কলকারখানা বন্ধ হয়েছে, এবং ডেফিনেটলি এই মমতা বন্দ্যোপাধ্যায় তার আন্দোলন, সিঙ্গুর থেকে টাটা চলে যাওয়া, এই সমস্ত আসলে একটা ধারাবাহিক একটা প্রক্রিয়া। ঠিকই বলেছেন, তার তো নেগেটিভ এফেক্ট ছিলই, এবং সেটাকে কাটিয়ে উঠে যখন আবার একটু ঘুরে দাঁড়াবার চেষ্টা হলো, তখন আপনিই বললেন টাটা ইত্যাদি ঘটনাগুলো ঘটল। আর চাকরি যেটা হতো, অন্য ধরনের শিল্প, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ইত্যাদি না থাকলে আমাদের রাজ্যে চাকরিটা মেইনলি হতো আইটিতে। সেখানেও নতুন করে কোনো যে সুযোগ হচ্ছে যদি বলেন কেশববাবু, একদম যদি আমরা ফ্যাক্টে যাই, প্রথমত হচ্ছে আইটির কনসেপ্টটা, সেটাই হচ্ছে খুব আধুনিক একটা কনসেপ্ট। মাত্র দশক দুয়েক বা একটু বেশি, 2.5 দশকের কাছাকাছি আমরা এটার সঙ্গে পরিচিত, এবং এটা কোনোভাবে ডিনাই করা যায় না যে ডেফিনেটলি বাম সরকার, বিশেষ করে বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে
যে আইটির ওপর একটা অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন এবং তার একটা ফল আমরা দেখেছিলাম সেক্টর 5, রাজারহাট, এই সমস্ত জায়গায় যে আইটি বুমটা দেখেছিলাম, কিন্তু সেটা তো অনেক পরে, আপনারা তো 1977 থেকে ক্ষমতায় ছিলেন। সেটা তো বললাম যে তাতে একটা নেগেটিভ এফেক্ট হয়েছিল, সেই নেগেটিভ এফেক্টটা পজিটিভ হবার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল টাটা সিঙ্গুরে আসার পরে, কিন্তু সেটাও হলো না। আমি একটু চন্দনদার কাছে আসি হ্যাঁ, প্লিজ, আপনার sure. কাছ থেকে মাফ চেয়ে আমি চন্দনদার কাছে একটু জানার চেষ্টা করি। চন্দনদা, যে সময় 2011 সালে দাঁড়িয়ে এই সরকার ক্ষমতায় আসে, তখন এই সরকারের আপনারা অন্যতম শরিক ছিলেন, যদিও সেই শরিকের যে সময়সীমা সেটা খুব একটা বেশি দিন স্থায়ী হয়নি। আজকে দাঁড়িয়ে এই রিপোর্ট কার্ডকে আপনারা কিভাবে দেখছেন? দেখো, তুমি একেবারে শুরু যেটা করলে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন ক্ষমতায় আসেন, আমরা তার দোষর ছিলাম, অস্বীকার করে লাভ নেই। এবং বাস্তব ক্ষেত্রের যে চরিত্র সেই মুহূর্তে একটা নেগেটিভ শিল্প শুধু না, শিক্ষা বলো বা সামাজিক প্রক্রিয়া বলো, তার বিরুদ্ধাচরণ করাটা স্বাভাবিক মানুষের একটা আঙ্গাঙ্গিক জীবন হয়ে গেছিল, যদি ওই মুহূর্তটাকে কেউ স্মরণ করতে পারে। অ্যাট দি সেম টাইম আমি এটাও তোমাকে পাশাপাশি বলি, মাত্র একটি বাজেট আমরা ওনার সঙ্গী ছিলাম, একটি বাজেটে, এবং তার পরবর্তী সময় বিভিন্ন দুর্নীতির ইঙ্গিত করে আমরা বেরিয়ে এসেছিলাম। সকলেই জানেন, উনি বলেননি বেরিয়ে যেতে, আমরা বেরিয়ে এসেছিলাম। আর 2016 উনি আমাদের জিতে আসা ক্যান্ডিডেটগুলোকে নিয়ে গেছিলেন, ট্রেস পাস করেছিলেন। আমি ওই চরিত্রের মধ্যে যাচ্ছি না, কিন্তু একটা জিনিস আমি তোমাকে প্রথমেই বলি, সেটা হচ্ছে যে যখন কোনো সরকার, ইন কেস অফ কেন্দ্র বা রাজ্য স্পেশালি এইরকম একটা টামালশিয়াস, একটা উত্তাল অবস্থাতে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ভোটের আগে তাদের স্ট্যাটিস্টিক্স পেশ করবে, সেখানে একটা নিগূঢ় উদ্দেশ্য থাকবে এবং স্ট্যাটিস্টিক্যাল লাই যাকে বলি সেটা থাকতেই হবে। তোমাকে প্রথমত যে প্রসঙ্গটা আমি বলি, তুমি দেখেছো, আমি একটু কম্পেয়ার করবো কারণ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। কেন্দ্রীয় সরকার গতকাল তার ইকোনমিক প্রোগ্রেস 8.2% রাখার পর IMF, আমি বিশেষ আলোচনায় যাচ্ছি না, বলেছেন ইন্ডিয়া ইজ ইন থার্ড গ্রেড, ইনফ্যাক্ট সি গ্রেড, যেখানে ইকোনমিক অবস্থা সার্বিকভাবে বন্টন ব্যবস্থাতে ঠিক সেরকমভাবে ইকোনমি ইজ আ ফিল ইন্ডেক্স ফ্যাক্টর। তোমাকে যদি বলা হয় যে তুমি তোমার পাশের বাড়ির কতজনকে বেকার দিচ্ছ, তোমার বাড়ির কতজনকে বেকার, তোমার পাড়ায় কতজন বেকার কর্মসংস্থানের জন্য হাহাকার করছে, ওই স্ট্যাটিস্টিক্সটা তুমি যদি নিয়ে আসো, তাহলে তুমি দেখবে যে প্রত্যেকেই বেঁচে আছে। ইফ ইউ আর গোয়িং টু চেক দিস ওয়ে, এরা তো বেঁচে আছে। এই বেঁচে থাকাটার অর্থনৈতিক উন্নয়নটাই দুটো এক নয়। আমি তোমাকে বিশেষভাবে এটা বলি, আমরা গিগ ইকোনমির সাথে পরিচিত হচ্ছি নতুনভাবে, যেগুলোকে আনঅর্গানাইজড ইকোনমি বলে, এবং সেক্ষেত্রে আমাদের বলা হয়েছিল ট্রেনিং দেওয়া হবে, তারা পার্সোনাল ইমপ্রুভমেন্ট করে স্কিল লেভেলে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে অনেকেই ট্রেনিং নিচ্ছে, মানে আমি এই ধরনের ইকোনমিক ফোরামের সাথে যুক্ত বলে বলছি, অনেকেই ট্রেনিং নিচ্ছেন, কিন্তু সেই ট্রেনিংয়ের পরবর্তী সময় তাদের কর্মসংস্থান দিচ্ছে অন্য রাজ্য। ইন্টারেস্টিং ফ্যাক্ট হয়ে যাচ্ছে একটা বড় এক্সোডাস এখানে ট্রেনিং নেওয়ার পরে, মানে আমি তোমাকে বলছি এমএসএমইর কাজও যদি করে তাহলেও কেন বাইরে যাচ্ছে, কিন্তু এমএসএমইতে স্ট্যাটিস্টিক্স বলছে পশ্চিমবাংলা প্রথম। কিন্তু জনসংখ্যার ভিত্তিটা তুমি দেখো, এই যেখানে 10 কোটির ওপর জনসংখ্যা, তুমি পার্সেন্টাইল অঙ্কে এমনি এগিয়ে থাকবে, কিন্তু ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কি? ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে। তাহলে আমার একটা কথা বলার, সেটা হচ্ছে যে আবাস যোজনার প্রসঙ্গ তুমি যেটা তুলেছো, সামাজিক প্রক্রিয়া, লক্ষ্মীর ভাণ্ডার সামাজিক প্রক্রিয়া, তুমি সড়ক যোজনা বা গ্রামীণ সড়ক যোজনা, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, অর্থনৈতিক প্রক্রিয়া, সামাজিক প্রক্রিয়া। সেখানে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা প্রজেক্টের বিরুদ্ধে, আমার মুখ্যমন্ত্রীকে বলার উদ্দেশ্য একটাই, যে কেন এত দুর্নীতির প্রশ্ন উঠবে। অ্যাট দি সেম টাইম আমি কেন্দ্রীয় সরকারকেও বলবো, ইউটিলাইজেশন সার্টিফিকেটটা অবশ্যই প্রাপ্য, সবাই নিয়েছে। ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়া কিভাবে ক্যাগ রিপোর্টে পাস করে দেওয়া হয়, বা যে রিপোর্টগুলো প্রায় 56টা দল এই রাজ্যে ভ্রমণ করেছে, তারা কোথায় গেলেন, তাদের রিপোর্ট কোথায় গেলেন? আমি বলছি পুরোটাকে ধোঁয়াশায় নিয়ে আসা আর ইকোনমিককে ট্রেন্ড করে এই প্রজেক্টগুলো করা, আগামী দিনের মানুষ কিন্তু আমি এইটা নিয়ে কৃষাণুর কাছে আসবো, যে কৃষাণু অনেকগুলো প্রশ্নের জায়গা রয়েছে, এবং বিরোধীদের যেটা বক্তব্য যে আমি পরীক্ষা দিচ্ছি, আমি নিজের খাতা দেখছি এবং আমি নিজের রিপোর্ট কার্ড দিচ্ছি, এইটা তো এটা বাকিদের কাছে এটা গ্রহণযোগ্য নাও হতে পারে। আমি এই প্রসঙ্গে আসবো, তার আগে ছোট্ট একটা ব্রেক আমাকে নিতে হবে, ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে।
ব্রিটিশ সরকারের মতো জোর করে রাজ্যের ওপর কিছু চাপিয়ে দেবেন না, কিছু বলার থাকলে সরাসরি বলুন। এভাবে এসআইআর ইস্যুতে এদিন কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন তিনি কমিউনাল পলিটিক্স করেন না, সেকুলার পলিটিক্স করেন। পাল্টা সমালোচনা করতে ছাড়েনি বিজেপি। আমি কমিউনাল পলিটিক্স করি না, কিন্তু আমি সেকুলার পলিটিক্স করি। নবান্নে বসে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে গিয়ে কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে আনলেন সেই এসআইআর প্রসঙ্গ। রাজ্যে ভোটার তালিকায় নিবিড় পর্যবেক্ষণ শুরু হওয়ার পর থেকেই কয়েকজন বিএলও আত্মহত্যা করেছেন, মৃত্যু হয়েছে বেশ কিছু মানুষের। সবকিছুই এসআইআর আতঙ্কে তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। এই পরিস্থিতিতেই মমতা বলেন, ডিটেনশন ক্যাম্প করে দুর্ভোগে ফেলবেন না, কিছু বলার থাকলে সরাসরি বলুন। এটা ব্রিটিশ জমানা নয়। আমি কমিউনাল পলিটিক্স করি না, কিন্তু আমি সেকুলার পলিটিক্স করি। আমি সংবিধান মানি, তাই সর্বধর্মের সব মানুষকে সম্মান করি। বাংলায় সবার জন্য মনে রাখবেন নিশ্চিন্ত নিরাপত্তা। এখানে কোনো ডিটেনশন ক্যাম্প করে আমরা কাউকে দুর্ভোগের অরাজকতা সৃষ্টি করতে দিই না। এসআইআর এর পাশাপাশি বিহারে ভোটের আগে যেভাবে অনুদান দেওয়া হয়েছে মহিলাদের, তা নিয়েও তোপ দাগেন তৃণমূল নেত্রী। বলেন, ভোটের আগে 10,000 আর ভোট পেরোলেই বুলডোজার। বাংলা যখন প্রতি মাসে মহিলাদের হাতে টাকা তুলে দিচ্ছে, তখন বিজেপি এভাবে চালাকি করতে চাইছে বলে অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রীর। লক্ষ্মীর ভান্ডার মনে রাখবেন, অনেক রাজ্যে বিজেপি যেটা দেখানোর জন্য করছে, বিহারে ভোটের আগে 10,000, ভোটের পরে বুলডোজার। আমরা বছরেই তো 12,000 টাকা দিই, প্রতি বছর, 5 বছরে নয়, 5 বছর আমরা 60,000 দিই এখনো পর্যন্ত। এবং যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপ তারা 12 করে পায়। মুখ্যমন্ত্রীকে অবশ্য পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন মালদায় গিয়ে হনুমান মন্দিরের উদ্বোধন করেছেন তিনি। সেখানেই সাংবাদিকদের বলেন, চুরি ধরা পড়ার আগে কেন্দ্র রাজ্যকে সব রকম সাহায্য করেছে, কিন্তু রাজ্য এই সহায়তার হাত বাড়িয়ে দেয়নি। আপনি বাংলা বিরোধী, বাংলাকে পিছিয়ে দেওয়ার কারিগর। গত 1 বছরে স্কুল বন্ধ হয়েছে 8,200। আপনার 14.5 বছরে ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে 6,888। গন্দলপাড়া জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে, নতুন পেট্রোকেমিক্যাল চলে গেছে পারাদ্বীপ উড়িষ্যাতে, টাটা ছেড়েছে রাজ্য। টাটা 1 টাকা পশ্চিমবঙ্গে আপনার সময় 14.5 বছরে ইনভেস্টমেন্ট করেনি। আপনি কার দিকে আঙুল তুলে বলছেন? প্রধানমন্ত্রীর দিকে। দুহাত ভরে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে দিয়েছেন। এই তোপ পাল্টা তোপের মধ্যেই রাজ্যে ভোটের আসর গরম হতে চলেছে। নতুন বছর আসতে আর মাত্র কয়েকদিন, তারপর এসআইআর শেষ হলে যে কোনো সময় ঘোষণা হতে পারে ভোটের দিন। তবে তার আগেই রাজ্যে নির্বাচনী হাওয়া উত্তপ্ত হয়ে উঠেছে। কলকাতা টিভি। জয়, যেহেতু আমরা দেখেছি যে সদ্য সমাপ্ত বিহার নির্বাচন, সেখানেও মহিলাদের যে হিউজ ভোটের হার এবং যার ডিভিডেন্ড ডেফিনেটলি নীতিশ কুমারের দিকে গেছে, কারণ দীর্ঘদিন ধরে নীতিশ কুমার তিনি মহিলাদের জন্য ধারাবাহিকভাবে একাধিক প্রকল্প নিয়েছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গ তুলেই বলেছেন যে ভোটের আগে 10,000, ভোটের পরে বুলডোজার। আমার পয়েন্ট হচ্ছে যে অঙ্কে তোমরা নীতিশ কুমারের প্রতি মহিলাদের এই আস্থার ডিভিডেন্ড তুলতে পেরেছ, সেই অঙ্কে আজকে রিপোর্ট কার্ডের ভিত্তিতেও যদি আমরা দেখি, সেই ভিত্তিতে কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী কার্ড, সেটা বাড়ির বয়োজ্যেষ্ঠ মহিলার নামে, লক্ষ্মীর ভাণ্ডার, এই অঙ্কেও তো বিহারে যেটা তোমাদের ফেভারে গিয়েছিল, সেটা একটা সলিড মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে একটা স্ট্রং সলিড একটা অবস্থান রয়েছে। তো যখন রিপোর্ট কার্ডের কথায় আসছে এবং অঙ্কের কথায় আসছে, প্রথমে একটু রিপোর্ট কার্ড নিয়ে কথা বলি। বারবার বলা হচ্ছে পশ্চিমবঙ্গে এতে নম্বর 1, ওতে নম্বর 1। এবারে আমরাও একটু বলে দিই, মনে করিয়ে দিই যে এখন গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, চাকরি চুরি, এতেও তো নাম্বার 1 তৃণমূল। সেটাও তো সাধারণ মানুষ জানে। আপনি যে প্রকল্পের কথা বলছেন সাধারণ মানুষ নাকি বা মহিলার কথা বলছেন, মহিলারা যারা পায়, আপনি খোঁজ নিয়ে দেখুন কত হাজার কত লক্ষ মহিলা তারা আর এখন ওইগুলো পায় না, তাদের অ্যাকাউন্টে ঢুকছে না। এবং কয়েকদিন আগে আপনারা টেলিভিশনে দেখিয়েছেন ময়নাতে তারা ঝান্ডা নিয়ে বসেছিল, রীতিমতো তারা ধর্ণা দিয়েছে যে আমরা সরকারি প্রকল্পের টাকা পাচ্ছি না। এরকম পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। আজকে আপনি বলছেন যে শিল্প হয়েছে, যে রিপোর্ট কার্ডের কথা বারবার বলছেন উনি বড় বুক করে, শিল্প হয়েছে। গত 14 বছরে একটা ছবি আপনি দেখান যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে ফিতে কাটছে
এবং উনি বলছেন যে এত হাজার কর্মী বা এতশো কর্মী আমি এই প্রসঙ্গে কাল জয় থেকে শুধু একটা চাকরি উদাহরণ পাবে। দিই। অতি সম্প্রতি এই অক্টোবরে একটি বিড়লাদের একটি কোম্পানি, যে কোম্পানির সেখানে মৌসাক করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমন্ত্রিত ছিলেন, কিন্তু সেই আমন্ত্রণের পরেও কোনো এক অজ্ঞাত কারণে যে সেই অনুষ্ঠানটার পুরো চরিত্রটাই বদলে গেল, এবং যেটা সরকার পক্ষ থেকে ইঙ্গিত করা হয়েছিল যে আসলে নেপথ্যে কোনো খেলা রয়েছে। অর্থাৎ তোমাদের কি এটাই উদ্দেশ্য যে এই ফিতে কাটার ছবি যাতে একটাও এনশিওর না করা যায়? না না না, আমাকে একটা কথা বলুন না, গত 14 বছর যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছে বিজনেস, শুধু ওনাকে তো বিজনেস সামিট করতে দেখলাম আর মৌ স্বাক্ষর করতে দেখলাম। আমার প্রশ্ন হচ্ছে যদি সত্যিই কিছু ঘটে থাকে আমরা তো দেখবো, আমি শুধু কেন, আপনিও তো দেখবেন। আপনি টেলিভিশনের পর্দায় একবারও একটা ব্রেকিং নিউজ করতে পেরেছেন গত 14 বছরে, যেখানে আপনি দেখাতে পেরেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন এরকমই একটি ফ্যাক্টরি যেখানে এত কর্মী কাল থেকে চাকরি করবে, একটা ছবি দেখাতে পারবেন? আজকে একটু শেষ করুন, জাস্ট আরেকটা কথা বলবো। স্কুলের কথা বলছেন, সেই স্কুলগুলো 8,000-এর উপরে স্কুল বন্ধ। আজকে স্বাস্থ্যের কথা বলছেন, সরকারি স্বাস্থ্য ব্যবস্থাগুলো দেখে আমি আসুন। উত্তর নিই কৃষাণু। বিষয়টা হচ্ছে না, বিজেপি অনেক ব্যাকডেটে চলছে। বিজেপি ভাবছে যে 10 বছর আগে যে অভিযোগ করেছে 2016 নির্বাচনে, ওটাই 26-এ ওই রেকর্ডটাই বাজাবে। এখন ওরা হয়তো তুমি যেটা ইঙ্গিত করলে যে ওপাস পেইন্টের যেটা বিড়লা ওপাস পেইন্টের যেটা এশিয়ার বৃহত্তম ফ্যাক্টরি রেডি হয়ে তৈরি আছে, তার উদ্বোধন করতে মমতা ব্যানার্জি সেই চিত্রটা বিজেপি চায় না, অমিত শাহ দপ্তর থেকে হুমকি, তাই বিড়লা পেছিয়ে গেছে, এটা সবাই জানে। জয় চাইলে কি দেখিয়ে আনতে পারে? শুভেন্দু অধিকারী বললো না, প্রথম কথা হচ্ছে পার্লামেন্টে ওনাদের মন্ত্রীকে উনি মিথ্যা প্রমাণিত করলেন। আর কি পার্লামেন্টে মন্ত্রী দিয়েছেন যে গত 14 বছরে, মানে 11 থেকে 2024 অবধি যে বাংলাতে, পশ্চিম বাংলাতে 1.5 লক্ষ, 1.25 লক্ষ নতুন ফ্যাক্টরি যেগুলো রেজিস্টার্ড হয়েছে, উনি নিজেদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি 6,000-এর তথ্য দিলেন যেটা মিথ্যা প্রমাণিত। শোনো না, আমরা কিছুদিন আগে দেখেছি আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের রাজারহাটে ঝাঁ চকচকে ইনফোসিসের নতুন ক্যাম্পাস, আমরা মাইন্ডট্রি দেখেছি, আমরা এরকম আরো খুব কম করে হোক 1,000-2 এরকম নতুন কোম্পানি দেখেছি। আজকে এইগুলো কেন হচ্ছে? এই যে ইউসির কথাটাও বললো না, এই ইউসির চিত্র আমরা দেখেছি, বাংলার কোনো নেতা নয়, তৃণমূলের কোনো নেতা, কোনো মন্ত্রী নয়, বাংলার আধিকারিকরা, আমলারা, তারা প্রেস করে বলেছেন প্রত্যেকটি ইউসি জমা হয়েছে। এবং ইউসির কথাটা কেন মিথ্যাচার? আরে ইউসি হোক না হোক, তার জন্য তো সেন্ট্রাল অ্যালোকেশন থাকবে। গত 3 বছর ধরে সেন্ট্রাল অ্যালোকেশন নেই বাংলার বিভিন্ন প্রজেক্টে, সে 100 দিনের কাজ হোক, রাস্তা হোক, বলে দিন না, তুমি বলেছো, তোমাকে আটকাইনি, শুনুন। আচ্ছা, এইগুলো কেন হচ্ছে? লক্ষ্মীর ভান্ডার হচ্ছে ক্লাসিক্যাল প্রজেক্ট, যেটা আমরা 2021-এর নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন নেত্রী, আমরা সেটা ইমপ্লিমেন্ট করেছি, 5 বছর ধরে মানুষকে দিয়েছি, আর 5 বছরে বাংলার মহিলারা প্রায় 60,000 টাকা করে পেয়ে গেছে। বিহারের নির্বাচনের আগে 10,000 টাকা, তারপরে বুলডোজার আমরা দেখেছি। এবং বিহারের অনুকরণ করে মধ্যপ্রদেশ হোক, মহারাষ্ট্র হোক, দিল্লি হোক, যেখানেই এটা বিজেপি প্রতিশ্রুতি কোথাও ইমপ্লিমেন্ট করতে পারেনি। কোথাও রাশি কমিয়ে দিয়েছে, কোথাও শুধুমাত্র 10,000 20,000 মহিলাকে দিয়েছে, দিল্লিতে তো এখনো ইমপ্লিমেন্টই করতে পারেনি। এবং ওখানে বলে রাখি, যেটু স্যার বললেন, আমি বলে রাখি যে এই তথ্যটা হয়তো আপনার একটু ভুল কোথাও থেকে আপনি হয়তো জেনেছেন। 70 বছর ডাক্তারদের কোথাও নেই। ডাক্তারদের 3টে স্তরে পশ্চিমবঙ্গ সরকারের নিয়োগ, একটা টিচিং ডক্টর যারা মেডিকেল কলেজে পড়ে, তাদের বাকি টিচার্সদের মতো 65 বছর তাদের রিটায়ারমেন্ট এজ, এবং যারা অন্যান্য ডাক্তার সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রেতে, তাদের রিটায়ারমেন্ট এজ 62। এবং বাকি কিছু আমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হয় অনেক বিভিন্ন প্রজেক্টের জন্যে, সেখানে অল ইন্ডিয়ায় একটা নিয়ম আছে 67, 70 কোথাও নেই। এবং রাজ্য সরকারের যার অন্যান্য ইউনিভার্সিটিতে আছে 65, এবং এই ক্ষেত্রে সরকারি ডাক্তারদের 62। এবং এখানে বলে রাখি, আপনি যেহেতু হেলথের ইস্যুটা তুললেন স্যার, আমাদের হেলথের রিক্রুটমেন্ট প্রায় 40-45 হাজার গত 5 বছরে হয়েছে, শুধু হেলথ সেক্টরে আমি বলছি। তাতে নার্স আছে, ডাক্তার আছে, এখনও ডাক্তারদের নিয়োগ চলছে আমাদের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে। এবং এখানে এমন মডেল রিক্রুটমেন্ট হচ্ছে, আমরা তো শুধু এই ইউনিভার্সিটি বা এই কলেজ শিক্ষা নিয়ে শুনি, তো এই হাইকোর্টে এই বলেছে, সেই হাইকোর্টের অবজারভেশন হচ্ছে, এজলাসের জজ সাহেবরা বলেছেন যে মডেল রিক্রুটমেন্ট হয়েছে।
মডেল রিক্রুটমেন্ট সেটা রিটেন অর্ডারে যারা যা মেনশন করেছেন। তো সুতরাং এটাও হয়েছে, কিন্তু প্রচার হয় না। আমাদের তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি নেই, গদি মিডিয়াও নেই। এবং এখানে কি বলছি, রাজ্যের যেটা বললো না যে রাজ্য নিজেই ঢাক পড়ছে, আরে গত নির্বাচনে আমার মনে আছে ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী যখন আমার তৃণমূল ছেড়ে যখন বিজেপিতে গেলেন, উনি নিজে দাবি করেছিলেন শ্বেতপত্র, প্রবাবলি দ্বিতীয় বা তৃতীয় তার প্রেস কনফারেন্সে, যে 5 বছরের শ্বেতপত্র কোথায়। এখন আমরা 15 বছরের শ্বেতপত্র সরকার দিয়েছে, তাতে নিজের উনি বলুন না, বিভিন্ন ইউনাইটেড নেশন অব্দি পুরস্কৃত করেছে রাজ্যের প্রকল্পে। কেন্দ্র সরকারের বিভিন্ন মাপকাঠিতে তারা করতে বাধ্য হয়েছে। আমাদের ধারে কাছে অন্য রাজ্য। আমার একটা প্রশ্ন, যেটা বিজেপির তরফ থেকে যেটা তোলা হচ্ছে, যে যদি দারিদ্র্যসীমা, আজকে যেটা মুখ্যমন্ত্রী বলেছেন, দারিদ্র্যসীমার উপরে যত সংখ্যক মানুষকে উঠিয়ে আনা হয়েছে, তাহলে সেই অনুযায়ী তাদের জন্য, তো দারিদ্র্যসীমার নিচে যারা রয়েছেন তাদের জন্য বরাদ্দ যে 2 টাকা কেজির চাল ইত্যাদি সুবিধে, সেগুলো তাদের পাওয়ার কথা না। সেই দুটো অঙ্ককে মিলছে? তো প্রথম কথা হচ্ছে যে ইউনিভার্সাল যে ফুড সিকিউরিটি মারফত যারা পায়, সেইখানে দুটো ক্যাটাগরি আছে। একটা হচ্ছে রুরাল এলাকা, একটা হচ্ছে আরবান এলাকা। আরবান কেন্দ্রতে কেন্দ্র সরকার যেটা চালায় সেটা 50% বেনিফিশিয়ারি কভার করে, রুরাল এলাকাতে 75% বেনিফিশিয়ারি কভার করে। বাংলাতে আমরা 100% বেনিফিশিয়ারিকে দিই, ঠিক যেমন স্বাস্থ্যসাথী ইউনিভার্সাল হেলথ কেয়ার প্রোগ্রাম বাংলার সব রেসিডেন্টকে দেওয়া হয়। এখানে কে ইনকাম ট্যাক্স দিয়েছে, কার বাইক আছে, কার টিভি আছে, কার ফ্রিজ আছে বাড়িতে, এইসব দেখা হয় না। ইউনিভার্সাল হেলথ কেয়ার চাল তো নিশ্চয়ই আমার বাড়িতে দেবে না বা তোমার বাড়িতে দেবে না, সেটা তুমি স্বেচ্ছায় নিচ্ছ না, কিন্তু আমাদের হচ্ছে যে নিতে চাইবে তার জন্য বরাদ্দ আছে এখানে। আমরা এটাকে ইনশিওর করেছি যে কেন্দ্রটা মানে ইউনিভার্সাল নয়। আমরা আবার বলছি, সব গরিব মানুষরা কেন্দ্রের আওতায় চাল পায় না। সব গরিব মানুষরা যে শহরাঞ্চলে, তারা কেন্দ্রের আওতায় চাল পায় না, কোনো স্টেটে পায় না, এটা বাংলাতে পায়। তার কারণ হচ্ছে বাংলার সরকার এনশিওর করে এটা 100% করার জন্য। না, এবার এনশিওরের প্রশ্নটা আমি তোমাকে একটু অন্য ব্যাখ্যায় যাই। একদম নিচ থেকে একটা উঁচু বিল্ডিংকে তুমি কিভাবে দেখছো আর উপর থেকে নিচটাকে কিভাবে দেখছো, এইটা হচ্ছে পুরো তোমার পার্সপেক্টিভ। তোমাকে একটা কথা বলো, আমি একটা জিনিস পরিষ্কার বুঝলাম, সব উন্নয়ন হয়েছে, উন্নয়নের মাপকাঠি অনেক উঁচুতে। আমি কেন্দ্রীয় সরকারের আলাদা আলোচনা হলে আরও হয়তো প্রসঙ্গ তুলতাম, তুমি যেহেতু রাজ্য সরকারের প্রসঙ্গ তুললে, আমি একটা কথা বলি, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের লং ডেট কত, অর্থাৎ কত টাকার উধারি এই মুহূর্তে পশ্চিমবাংলায় চলছে। আমরা সকলেই জানি 1,98,00,000,000 টাকার যে দেনা, তাকে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাত্রা শুরু। আর আজকে এসে দাঁড়িয়েছে ঠিক এই মুহূর্তে অ্যাবাউট ক্যালকুলেশন 7,56,00,000, এবং ওটা 8 কোটিতে ছাপিয়ে যাবে সম্ভবত আগামী 2 বছরে। 40% ইমপ্রুভমেন্ট, 40% উন্নয়নের উধারিটা বাড়ে না কমে? আমার প্রশ্নটা হচ্ছে, রাজনৈতিক প্যারিটিকে বাদ দিয়ে ইকোনমিক প্যারিটিতে আনো। তুমি 40% তুমি উধারিকে যদি বাদ দিয়ে দাও ক্যালকুলেশনে, তাহলে তোমার ইকোনমিক ডেপথ কত নিচে নেমে গেলে 7,56,000 কোটি টাকা। তাহলে আমি একটা কথা, আমি জানি উত্তেজিত হয়েও না, কেউ উত্তেজিত হতে বারণ করেছে। আমি তোমাকে দ্বিতীয় প্রসঙ্গটাতে আনি, সেটা হচ্ছে যে একেবারে পরিষ্কার তুমি যে প্রসঙ্গটা তুললে, দ্যাট ইজ ভেরি স্পেসিফিক। 40% যদি ইমপ্রুভমেন্ট হয়, দারিদ্র্য সীমার নিচে থেকে উঠে আসা মানুষের 40% প্যারিটি ডেভেলপমেন্ট কাকে বলে? এমপ্লয়মেন্ট হয়েছে, টাকা জেনারেট হয়েছে, এবং তারা দরিদ্র সীমার উপরে উঠেছে। যদি তাই হয়ে থাকে, তাহলে কতজন স্বাভাবিক জীবনে তুমি দেখছো যে তারা এর বাইরে বেরিয়ে আসছে? তুমি সঙ্গত প্রশ্ন তুলেছ যে কেন বেরিয়ে আসছে না, সংখ্যাটা কেন এক রয়ে যাচ্ছে। আরেকটি কথা তুমি এটা দেখলে বুঝতে পারবে, আমার দেশের জনগণনা হয়নি গত 16 বছরে, আমি জানি না এক্সাক্ট ফিগারটা কত, কিন্তু আমি ধরে নিচ্ছি 1,146 কোটি বা 45-46 কোটি ধরে নিচ্ছি। 80 কোটি মানুষকে সারা ভারতবর্ষে বিপিএলের খাদ্য সরবরাহ করতে হয়, এবং সেটা ইকুয়ালি করতে হয়েছে পোস্ট প্যান্ডামিক। মানে প্যান্ডামিকের সময় যেটা করেছিল বাধ্যতা, তার পরবর্তী সময় এখনো কন্টিনিউ করা হচ্ছে। আমাকে তাহলে ধরে নিতে হবে যে বিপিএল এর মাত্রাটা উন্নত হয়নি। এবার তুমি বলছো 10%, 12%। বিপিএল যেহেতু চন্দনদা বললো, তার মানে এপিএলও আছে যারা রেশন পায়। অন্য রাজ্যে পায় কি পায় না তুমি বলতে পারবে, কিন্তু আমাদের এখানে এপিএল বিপিএল, যেটা আমি বলতে চেষ্টা করছিলাম। আর যেহেতু লোনের কথা চন্দনদা বললো, আগে বামফ্রন্ট আমলে প্রত্যেক 100 টাকা রাজস্বতে রাজ্য সরকারকে 40 টাকা দিতে হতো শুধু লোন এবং সেটাকে ফেরত দেওয়ার জন্য। এখন লোন বেড়েছে,
রাজ্যে রাজস্ব তোলার ক্ষমতাও বেড়েছে। তার দরুন আমরা এটাকে, যে ফিগারগুলো চন্দনদা দিল, তার দরুন এটাকে 40% থেকে কমিয়ে এনে আজকে 36%তে তৃণমূল কংগ্রেস দাঁড় করাতে পেরেছে। এইগুলো আমরা আলোচনা করি না, কিন্তু এইটাই হচ্ছে সাকসেস। আগামী দিন এটাকে আমরা 30-এ নিয়ে যাব, তখন এই উন্নয়নের প্রকল্পে আমাদের কাছে আরো বেশি রাজস্ব টাকা থাকবে এগুলো করতে। যার দরুন আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে 5 বছরে 6.5 লক্ষ কোটি টাকা বাংলার মাটি থেকে রাজস্ব, এই যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্স জিএসটির মারফত কেন্দ্র সরকার তুলে নিয়ে গেছে। এবং বাংলা হচ্ছে রেভিনিউ সারপ্লাস স্টেট, যেখানে অতিরিক্ত টাকা কেন্দ্র নিয়ে যায়। বাংলায় 100 টাকার বিনিময়ে 90 টাকা ফেরত আসে, অতিরিক্ত 10 টাকা বাংলা দেয় দিল্লিকে। পাশের রাজ্য বিহারকে 996 টাকা তারা দেয় 100 টাকার বিনিময়ে। সুতরাং এইগুলো পরিসংখ্যান, এগুলো দেখতে হবে যে আজকে বাংলা অতিরিক্ত 10 টাকা দেয়, তার মধ্যে থেকে 2 লক্ষ কোটি টাকা ফেরত দেয়। আমি একটা কুইপ করছি, দেখো কিষাণুর হিসেবটা আমার খুব ভালো লাগলো, শুনতেও ভালো লাগলো, কিন্তু একটা জিনিস বোঝো, 5 + 5 কে তুমি যদি বলো 11, তবুও বুঝবো গণিতের মধ্যে আছো। ও হিসেবটা দিতে দিতে কখন শেক্সপিয়ারে চলে গেছে। আলটিমেটলি ব্যাপারটা এখানে দাঁড়িয়েছে, বুঝতে হবে স্ট্যাটিস্টিক্স। আমি আসবো আজকে, দুজনকেই বিরত করছি, দুজনকেই বিরত করছি। আমি কেশব বাবুর কাছে আসি। কেশব বাবু, না, অনেক মানে উন্নয়নের অনেকগুলো কথা আমি শুনছিলাম। এটা কৃষাণুবাবুকে ধন্যবাদ, উনি ঠিক করে দিয়েছেন আমাকে। ওটা 67, ঠিকই, আমি 70 ভুল বলেছিলাম। 67 হচ্ছে কন্ট্রাকচুয়ালদের, হ্যাঁ এক্স্যাক্টলি, সরকারি ডাক্তার নয়, সরকারি ডাক্তারদের টিচিং হচ্ছে 65, নন টিচিং হচ্ছে 62। তো কন্ট্রাকচুয়ালদের 67, কন্ট্রাকচুয়াল সরকারি জায়গাতেও হয় প্রকল্প বেসিসে। কেন কেন হবে? আমার যদি ন্যাশনাল হেলথ মিশনের রেগুলার যদি না এটা বিষয়টা হচ্ছে, আমার আমার যদি রেগুলার এমপ্লয়েড ডাক্তারবাবু থাকেন, তাহলে আমি সেখানে কন্ট্রাকচুয়াল নেব কেন? এত রিক্রুটমেন্ট হয়েছে, আপনি বলছেন। আপনাকে একটা অনুরোধ করছি, আপনি বিভিন্ন জায়গায় একটু প্রাইমারি হেলথ সেন্টারগুলোর চেহারাটা একটু দেখবেন তো। আমাদের এখানে রাজ্যে দেখুন, পুরনো কথায় যেতে হচ্ছে, কিছু মনে করবেন না। সেটা হলো যে আমাদের এখানে অনেকগুলো সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, এবং গত বছর 2021-এর নির্বাচনের আগে মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে গিয়ে এক জায়গায় পায়ে আঘাত পেলেন। যেখানে পেয়েছিলেন তার খুব কাছেই একটা সুপার স্পেশালিটি হসপিটাল চালু হয়ে গেছে, কিন্তু ম্যাডামের চিকিৎসার জন্য, মাননীয় মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য তাকে কিন্তু আনতে হয়েছিল পিজিতে। সেটা অন্য কারণে। আমার এখানে একটা বক্তব্য আছে। চিফ মিনিস্টার ওখানে থাকতে পারেন না, সেটা যদি বলেন, সেটা আপনাদের সময়ও ডেফিনেটলি স্বাস্থ্যক্ষেত্রে আপনারাও তো অনেক কিছু করার কথা বলেছিলেন। তো সেক্ষেত্রে তো আমরা দেখেছি যে আপনাদেরও যারা প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, ধরা যাক আমি জ্যোতি বসুর কথা, তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, মানেই এটা নয় যে তার মানে সরকারি হাসপাতালে কিছু ছিল খারাপ আমি বলছি না। তো এটা একদম ডিফারেন্ট একটা আর্গুমেন্ট। আমার মনে হয় না এটা এখানে প্রাইমারি ট্রিটমেন্টটুকু না করে চলে এলেন। আমার মনে হয় না এটা এখানে এটা এক। দ্বিতীয় কথা, যাই হোক, সেটা এক। দ্বিতীয় কথা হচ্ছে যে স্কুল কলেজের যে চিত্রটা, সেটা কোন জায়গায় গেছে, রিক্রুটমেন্ট কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আর একটা কথা, যেটা এই প্রসঙ্গে না বললেই নয়, ঠিকই উন্নয়নের কিছু উনি বলেছেন, লক্ষ্মীর ভাণ্ডার বা ইত্যাদি কিছুদিন আগে একটা সংবাদ মাধ্যম থেকেই জানতে পারলাম। অন্যান্য কিছু রাজ্যে দেওয়া হয়, কিন্তু সেখানে যতজনকে দেওয়া হয় তার থেকে পশ্চিমবঙ্গের সংখ্যাটা অনেক বেশি লোককে ক্যাটাগরি, এবং ঠিক আছে, ইউনিভার্সাল বা না, কিন্তু এটাও তো ঠিক যে আমাদের রাজ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে। দুর্নীতির কথা ইনি বলছিলেন, নারী নির্যাতনের ঘটনা তো যেগুলো ঘটছে, সেগুলো কি আমার রাজ্যের চিত্র ভাবমূর্তি এটাকে খুব পরিচ্ছন্ন জায়গায় নিয়ে যাচ্ছে? তা তো নয়। ফলে উন্নয়নের ব্যাপারটা বলতে গেলে এগুলোকে বাদ দিয়ে কিন্তু উন্নয়ন হবে না। সমস্তটা নিয়ে সার্বিকভাবেই বিষয়টাকে বিবেচনা করতে হবে। ফলে সেইটা যতক্ষণ না হচ্ছে, আমি, হ্যাঁ ঠিক আছে, 40 থেকে 36 যদি সত্যি হয়ে থাকে, আমি অত অঙ্কের হিসাব বুঝি না, ওদিকটা জানি না, অ্যাচিভমেন্ট নিশ্চয়ই, কিন্তু সেইটার পাশাপাশি আমার রাজ্যের ছেলে মেয়ে শিক্ষিত বেকার যারা রয়েছেন, যুবক যুবতী, তাদের রাজ্যে রাখবার জন্য কিছু করা প্রকৃত অর্থে, সেটাও তো করতে হবে। এটা ঠিক 14 বছর, তার সঙ্গে সঙ্গে প্যারালালি 33 বছর বা 34 বছর আসবে, তার তুলনায় 14 বছর কম, সঠিক, কিন্তু 14 বছরও খুব কম সময়। কিন্তু জয়ের কাছে আমার এখানে প্রশ্ন, যেটা আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে কমিউনাল পলিটিক্স, বিভাজনের রাজনীতি তিনি করেন না। থ্যাংক ইউ। তিনি একই সঙ্গে যেটা বলছেন যে
কেন্দ্রের উদ্দেশ্যে বলছেন, এক তো হচ্ছে এখানে ডিটেনশন ক্যাম্প হবে না, এবং একই সঙ্গে তিনি বলছেন যে যেন ব্রিটিশদের মতো কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা না করে কেন্দ্র। যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কমিউনাল পলিটিক্সের কথা বলছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দলের নেতারা তারাই যখন বলে যে 30%, 70% এবং কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তারপরে সেই তৃণমূল নেতার এগেনস্টে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা তৎপর হতে দেখিনি বা কোনো রকম অ্যাকশন নিতে দেখিনি। দ্বিতীয়, সব থেকে কাছের মানুষ, মানে একদম সবসময় ছায়াসঙ্গী হিসেবে ঘুরে থাকা মেয়র ফিরাদ হাকিম যখন বলেন এটা মিনি পাকিস্তান, আর তারপরে আবার বিভিন্ন রকম কমিউনাল সেই সব বক্তব্য দিয়েছেন, আমি টেলিভিশনের পর্দায় আমি মুখে আনতেও চাইছি না, তখন সে সব থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মানুষ হয়ে থাকতে চায়। আজকে যে বলছে মতুয়া 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 করছে, সেই ব্যক্তি বলেছিল যে সিএ করতে দেব না, ক্যা করেছিলেন, এবং আপনি সেই গরু চাঁদ এই শব্দটা আপনার মুখ থেকে বেরিয়েছিল। তো মতুয়াদের বরাবর আপনি অপমান করে গেছেন, এবং তারা যাতে কোনোভাবে এই নাগরিকত্ব না পায় তার জন্য বরাবর বিরোধিতা করে গেছেন। আপনার এই একদম শেষ পর্যায়ে চলে এসেছে, সবার কাছে ছোট ছোট করে কারোর স্লিপ অফ টাং, তাহলে মোদি অমিত শাহ স্লিপ অফ টাং ছেড়ে দেখাবো, দিলাম, আমি বাকিগুলো বলুন, শুভেন্দু অধিকারী স্লিপ অফ টাং 30% দেখাবো, ভাগীরথীতে ভাসিয়ে দেবেন। আমার কথা ভাগীরথীতে ভাসিয়ে দেবেন। কোনো এক এক করে, কমিউনাল জয় এক এক বক্তব্য করে। বা কমিউনাল রাজনীতিকে এন্ডোর্স করি না, দল ব্যবস্থা নেয়। কিন্তু বিজেপি নেই। আজকে বলুক বিজেপির নেই। ভিত্তিটা কি? আজকে না, না, যখন নেই। ওপার বাংলায় হিন্দুরা বলতে অত্যাচারিত দাও, হচ্ছিল, আমার নেত্রী বলেছিলেন ইউএন পিস কিপিং ফোর্সের দাবি জানাতে ভারতের হয়। আজকে তার সাথে ভারত বাণিজ্য সমঝোতা করছে, আজকে তাদেরকে ভারত স্পেশাল প্রিভিলেজ দিচ্ছে এবং বলছে কি বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক মাল্টিফেসেটেড, তার জন্য সেই বিষয়টা তোলা যাবে না। আজকে তারপরে তারা এখানে হিন্দুদের নাম করে হিন্দুদেরকে বোকা বানাচ্ছে, যে আজকে এগুলো তো ধরা পড়ে গেছে। মতুয়াদের সিএ তে কতজন নাগরিকত্ব, আমরা এখনো বলছি তো এই সিএ, বর্তমান সিএ বাঙালি, মতুয়া, প্রান্তিক, নমশূদ্র, উদ্বাস্তু সমাজের জন্য সম্পূর্ণভাবে নাগরিকত্ব দেওয়ার জন্য বিফল, কখনো হতে পারে না, দেয়নি। ওই জন্য বিজেপি এত ক্যাম্প করে বলুক না যে কত কয় লক্ষ উদ্বাস্তু বাঙালিদেরকে তারা দিতে পেরেছে, দিতে পারেনি। তার কারণ হচ্ছে আমরা যে জানি পাকিস্তানিরা পেয়েছে, আফগানিস্তানের লোকেরা পেয়েছে, শ্রীলঙ্কার লোকেরা পেয়েছে, নেপালের লোকেরা এখানে নাগরিক হয়েছে, কিন্তু উদ্বাস্তু বাঙালিরা নাগরিকত্ব পায়নি। বানানোই হয়েছে বাঙালিদেরকে মাথায় না রেখে। আসবো চন্দনদা, খুব সংক্ষেপে। না, একেবারে পরিষ্কার একটা কথা, এখানে বিশেষ কিছু বলার নেই। মেরুকরণ এ রাজ্যে হয় না, এ রাজ্যে কখনো ধর্মের নামে কার্ড খেলা হয় না। এ রাজ্যে সকলে তার নিজের ভোটাধিকার নিজের মন্ত্রে পালন করেন, এবং সেই ভোটাধিকারের সংখ্যায় যে তত্ত্ব এসছে, আমি তোমাকে বলি, এরপরে কংগ্রেস আর সিপিএম জিরো হয়ে যায়, মেরুকরণের তাস খেলা হয় না। এখন আমি তোমাকে যেটা বলতে চাইছি সেটা হলো যে মতুয়াদের ঘিরেই যদি আজকের রাজনীতির প্রসঙ্গ আসে, তাহলে মতুয়াদের একজন নেতা যিনি এমপি এবং মন্ত্রী, তিনি সোকল্ড সিএএ সেই পেপারে সই করছেন নাকি ইন্সপায়ার করবার জন্য, তাহলে প্রথম অর্থই হচ্ছে উনি আদপে নাগরিক কিনা, এই প্রশ্নটা নিজেই তুলছেন। দ্বিতীয় প্রসঙ্গে আমি আসি, সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গাতে পকেট রায়াট যেগুলো হয় না, রায়াট বলবো না এক্স্যাক্টলি, ওই সেন্সেশন আমি কিন্তু দেখে নেব, এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে একটি সম্প্রদায়ের ভোটটাকে ভাগ করে নেওয়া হয়। কংগ্রেস যে কথাটা বলে সেটা হচ্ছে জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষ, এই শব্দগুলোকে অচল করে দিয়েছে এরা দাঁড়িয়ে শুনছে, আর আমি এখানে বলছি, আর আমি এখানে দাঁড়িয়ে শুনছি, আমরা শূন্য হয়ে যাওয়ার পর। সংক্ষেপেই বলছি, নির্বাচন এসে গেছে, আগামী দিনে এরকম অনেক আরও কিছু আমরা শুনতে পাবো, কিন্তু পরিস্থিতি পশ্চিমবঙ্গের দুর্ভাগ্যের জায়গাটা এই যে ভোট বড় বালাই, সেইখান থেকে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে পর্যন্ত তার জনগণমন অধিনায়ক এই গানটাকে, জাতীয় সঙ্গীতকে পর্যন্ত ব্রিটিশদের স্বাগত জানানোর জন্য লেখা হয়েছিল, এরকম বলে দিলেন একজন দায়িত্বশীল সাংসদ, যিনি কর্ণাটকের এমপিও ছিলেন, মাননীয় বিশ্বেশ্বর হেগড়ে। এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হয় না। তার সঙ্গে সঙ্গে এখানে যদি থেমে যেতেন একরকম, তার সঙ্গে সঙ্গে বললেন না, এর থেকে বন্দে মাতরম অনেক বেশি ইন্সপায়ারিং। মানে এখন কি এতদিন পরে এসে আমাদের অন্য কারোর কাছে রবীন্দ্রনাথ আলোচনা করেছি না, পরিস্থিতি এরকম হচ্ছে, আগামী দিনে ভবিষ্যতে এই ধরনের আরো অনেক জিনিস হবে, আশ্চর্য বা অবাক হওয়ার মতো নয়। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আজ রিপোর্ট কার্ড উন্নয়নের পাঁচালী পেশ করলেন। সেই রিপোর্ট কার্ড সেটা সাধারণ মানুষের কাছে পাস করে কিনা সেটার উত্তর তো পাওয়া যাবে বিধানসভা নির্বাচনের
ফলাফল ঘোষণার দিনই। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।